হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি ওয়ালা। তো তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করার জন্য এলাম। সেটি হচ্ছে আমাদের যে ওবিসি রিলেটেড যে মামলাটা পেন্ডিং রয়েছে, তো সেই মামলার শুনানি তোমরা জানো যে ডিসেম্বর 9 তারিখে কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু নিজের যে রায়, ঠিক সম্পূর্ণ রায় না, নিজের কিছু অবজারভেশন সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলার ক্ষেত্রে দিয়েছে। এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গে যারা ছাত্রছাত্রীরা রয়েছে শুধু তাদের জন্যই না, আমরা যারা শিক্ষক রয়েছি তারাও কিন্তু এই মামলার দিকে তাকিয়ে আছি, কারণ আমাদের যে এক্সামগুলো ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সেইগুলো কিন্তু কিছুটা হলেও তার নোটিফিকেশন আসতে দেরি হচ্ছে এই মামলাকে কেন্দ্র করে। তো আজকে এই মামলার ওপরই সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে এবং পরবর্তী শুনানি কবে, এবং এই মামলার রায়টা কি পরবর্তী শুনানিতে হতে পারে, তো সেটার ব্যাপারেই একটা আলোচনা তোমাদের সাথে করে নেব। তো এই মামলাতে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে মের 22 তারিখে আমাদের ক্যালকাটা হাইকোর্টে কিন্তু এই মামলাটি দায়ের করা হয়, যেখানে মামলা শুনানিতে ক্যালকাটা হাইকোর্ট আমাদের রাজশেখর মান্না এবং তপব্রত চৌধুরীর এজলাসে কিন্তু এই মামলাটি ওঠে। এবং তারা, তোমরা জানো যে এই 2010-এর পরে বেশিরভাগ ঠিক বলবো না, যে কিছু যে ওবিসি রিলেটেড সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সেটিকে কিন্তু ক্যান্সেল করেছে। তার সাথে সাথে এই যে 9 তারিখে যে মামলাটা সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে, সেখানে আমাদের রাজ্য থেকে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল কিন্তু আমাদের রাজ্যকে রিপ্রেজেন্ট করেছে। এবং একটা ইম্পর্টেন্ট অবজারভেশন কিন্তু সুপ্রিম কোর্ট এখানে রেখেছে, সেটা আমি পরবর্তীকালে আসছি, দেখতেই পাচ্ছ হেডলাইনটা। সেটি হচ্ছে রিলিজিয়ান মানে ধর্ম কিন্তু সোল ক্রাইটেরিয়া হতে পারে না রিজার্ভেশনের ক্ষেত্রে। এবং সুপ্রিম কোর্ট কিন্তু পরবর্তী যে শুনানি সেটা কিন্তু জানুয়ারি 7 তারিখে রেখেছে, মানে জানুয়ারি 7 তারিখে তোমরা ধরেই রাখতে পারো যে একটা হাই কিন্তু চান্স রয়েছে এই মামলার মীমাংসা হওয়ার। তো জাস্ট তোমাদেরকে একটুখানি যে আগের যে মামলাটা, মানে আমাদের ক্যালকাটা হাইকোর্টের যে রায়টা ছিল, জাস্ট সেটা একটুখানি বলে দিই, তারপরে আমি এই সুপ্রিম কোর্টের মামলাটার রায় যাচ্ছি। তো তোমরা জানো যে 22 তারিখে ক্যালকাটা হাইকোর্ট কিন্তু স্ট্রাক ডাউন করে দেয় 77 ক্লাস অফ রিজার্ভেশন, মানে 77টা ওবিসি রিজার্ভেশনের ক্লাস, যেটা 2010-এর পর থেকে দেওয়া হয়েছিল। তার কারণ এইখানে কিন্তু হাইকোর্ট দেখে যে ওবিসির ক্রাইটেরিয়া যেটা, মানে ওবিসি সার্টিফিকেট আর কি, যে ক্রাইটেরিয়ার মাধ্যমে দেয়া হবে, মানে মন্ডল কমিশন যে ক্রাইটেরিয়াগুলো রেখেছিল সেই অনেক ক্রাইটেরিয়া কিন্তু ফলো করা হয়নি। সেখানে ইনকাম, ল্যান্ড, তার পরিবারে কে সরকারি চাকরি করছে, এইগুলো কিন্তু দেখা হয়নি। এবং না দেখেই কিন্তু 77টা ক্লাসকে, মানে যারা আর কি ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে, তাদেরকে কিন্তু এই ওবিসি সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়েছে। এবং তারও মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল এই যে তোমরা 37টা আরো ক্লাস দেখছো, এদেরকে কিন্তু ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এবং ক্যালকাটা হাইকোর্ট কিন্তু দেখে যে ব্যাকওয়ার্ডনেস, তার মানে আমাদের যে যারা আর কি পিছিয়ে পড়া শ্রেণী, তাদের সেই শ্রেণীটাকে না দেখে ধর্মটার ভিত্তিতেই কিন্তু এই যে 37টা ক্লাসকে কিন্তু রিজার্ভেশন দেয়া হয় ওবিসির আন্ডারে। তো এই জিনিসটা কিন্তু তোমরা জানো যে আমাদের ক্যালকাটা হাইকোর্টে কিন্তু এটি ওঠে। এবং এই যে 77টা ক্লাস যারা ওবিসির ক্রাইটেরিয়াকে ফলো করেনি, এবং 37টা ক্লাস যেখানে বলা হচ্ছে রিজার্ভেশন শুধুমাত্র ধর্মের ভিত্তিতে দেয়া হয়েছে, সেটাকে কিন্তু স্ট্রাক ডাউন করে দেয়। তারপরেই তোমরা জানো যে আগস্ট মাসে কিন্তু এই রাজ্য সরকার এই মামলাকে স্থগিতাদেশের জন্য কিন্তু সুপ্রিম কোর্টে যায়। তো সুপ্রিম কোর্টে ডিসেম্বর 9 তারিখে সরকার পক্ষের হয়ে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল দেখে নাও কি আর্গুমেন্ট করেন। তিনি যে প্রথম আর্গুমেন্টটা রাখেন সেটা হচ্ছে এই যে 37টা ক্লাসকে যে রিজার্ভেশন দেয়া হয়েছিল, সেটা কিন্তু শুধুমাত্র ধর্মের উপরে ভিত্তি করে না, সেখানে কিন্তু ব্যাকওয়ার্ডনেস মানে পিছিয়ে পড়া শ্রেণীর ক্ষেত্রে যা ক্রাইটেরিয়া, সেই সব ক্রাইটেরিয়াকে ফলো করেই কিন্তু ওবিসি সার্টিফিকেট গুলো দেয়া হয় 2010 থেকে বা 2010-এর পর থেকে। এবং কপিল সিব্বাল কিন্তু এটাই বলে যে ওয়েস্ট বেঙ্গলে 27% অফ মুসলিম পপুলেশন কিন্তু রয়েছে। ওভারঅল যদি আমরা দেখি তাহলে 28% যারা মাইনরিটি জনসংখ্যা রয়েছে, তাদের মধ্যে 27% কিন্তু আমাদের মুসলিম ভাই বোনদের জনসংখ্যা রয়েছে। তাহলে এর ভিত্তিতে কিন্তু আমরা রিজার্ভেশন করতেই পারি। তাছাড়া কপিল সিব্বাল একটা ইম্পর্টেন্ট কমিটির কথা বলে, সেটা হচ্ছে রঙ্গনাথন মিশ্রা কমিশন। এই রঙ্গনাথন মিশ্রা কমিশন খুব সম্ভবত 2004 সালে কিন্তু এটি গঠন করা হয়। এই কমিশনের কিছু রেকমেন্ডেশন থাকে, সেই রেকমেন্ডেশনকেই কিন্তু কপিল সিব্বাল এখানে টানেন। তিনি কি বলেন, এই রঙ্গনাথন কমিটির একটা রেকমেন্ডেশন ছিল, সেটা হচ্ছে 10% রিজার্ভেশন কিন্তু অন দ্য বেসিস অফ রিলিজিয়ান হতেই পারে,
এবং 5% রিজার্ভেশন অন দ্য বেসিস অফ মাইনরিটি হতে পারে। তার মানে আমাদের মন্ডল কমিশনের যে রেকমেন্ডেশন ছিল সেটি হচ্ছে টোটাল 27% রিজার্ভেশন। মন্ডল কমিশনের যে রেকমেন্ডেশনটা ছিল আমরা জানি সেটি হচ্ছে 27% রিজার্ভেশন ওবিসির জন্য থাকবে ফর গভর্নমেন্ট জবস ফর পাবলিক অফিসেস, সেইখানে 8.4% রিজার্ভেশন কিন্তু অন দ্য বেসিস অফ রিলিজিয়ান কিন্তু হতেই পারে। তো সেটা কিন্তু এই মানে কপিল সিব্বালও কিন্তু এই কথাটাই করেন যে রঙ্গনাথন কমিটির যে রেকমেন্ডেশনটা ছিল সেই রেকমেন্ডেশনকে তুলে ধরে তিনি কিন্তু বলেন যে যেটা আর কি বলা হচ্ছে যে অন দ্য বেসিস অফ রিলিজিয়ান ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, যদি সেইটাও ইস্যু করা হয়ে থাকে তাহলে কিন্তু কোনো ভুল নেই। তার কারণটা হচ্ছে এখানে শুধুমাত্র রিলিজিয়ানকে ক্রাইটেরিয়া হিসেবে দেখা হয়নি, রিলিজিয়ানের সাথে সাথে ব্যাকওয়ার্ডনেসকেও কিন্তু দেখা হয়েছে এবং রঙ্গনাথন কমিটির রেকমেন্ডেশনে 10% সিট কিন্তু মুসলিমদের জন্য বা আমাদের যারা আদার মাইনরিটি কমিউনিটি রয়েছে তাদের জন্য রিজার্ভেশন থাকতেই পারে সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তাছাড়া কপিল সিব্বাল কিন্তু এটাও আর্গুমেন্ট করে যে 76টা কমিউনিটিকে নিয়ে, মানে যেটা নিয়ে বলা হচ্ছে যে হাইকোর্ট যেটা আর কি বলেছিল সেটা হচ্ছে যে এই ওবিসি ক্রাইটেরিয়া বা ওবিসির যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে, বৈশিষ্ট্যতা রয়েছে, সেই বৈশিষ্ট্যতাগুলো ফলো করা হয়নি, সেটা কিন্তু কপিল সিব্বাল একবারে নাকচ করে দিচ্ছে। তার কারণ কপিল সিব্বাল কিন্তু বলছে এই 77টা কমিউনিটির মধ্যে 76টা কমিউনিটি কিন্তু অলরেডি সেন্ট্রাল লিস্টের অংশ, তাহলে এখানে কিন্তু ক্যান্সেল করার কোনো প্রশ্নই আসে না। এবং তারা কিন্তু এটাও বলে যে এই যে ক্লাসিফিকেশন করা হয়েছে, এই যে 76টা ক্লাসকে এবং 36টা ক্লাসকে রিজার্ভেশন যেটা দেয়া হয়েছিল সেটা কিন্তু সব রকম তথ্য ভিত্তিক রিজার্ভেশন দেয়া হয়, সেখানে সার্ভে করা হয়, সেখানে ডেটা কালেক্ট করা হয়, সেখানে এই যে সাব ক্লাসিফিকেশন মানে ওবিসিদের মধ্যেও তো সাব ক্লাসিফিকেশন থাকে, ইনকামের ক্ষেত্রে হোক না কেন, তার জমির ক্ষেত্রে হোক না কেন, তাদের কোনো সার্ভেন্ট মানে আর কি তাদের কোনো যে পরিবারের লোক তারা গভর্নমেন্ট সার্ভিসের সাথে যুক্ত থাকে হোক না কেন, তো সেইখানে কিন্তু যে সাব ক্লাসিফিকেশনটা করা হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি ক্রাইটেরিয়া মেনে করা হয়েছিল এবং এই টাস্কটা ক্যালকাটা ইউনিভার্সিটিকে কিন্তু করতে দেয়া হয়েছিল এবং তাদের রেকমেন্ডেশনেই কিন্তু এটি করা হয়, রিজার্ভেশনটা দেয়া হয়। তাছাড়া কপিল সিব্বাল কিন্তু এই আর্গুমেন্টটাও রাখেন যে এরকম করে একটা পুরো ক্লাসিফিকেশন মানে পুরো ওবিসি লিস্ট ক্যান্সেল করে দেওয়া এটা কিন্তু কোনোদিনই মানে কোনো রেশনালিটি নেই বা এর মধ্যে কিন্তু কোনো রকমের বলতে পারো যে ভিত্তি কিন্তু সেখানে অনেকটা নেই। তো কপিল সিব্বালও কিন্তু এই আর্গুমেন্টটাই করেন যে কপিল সিব্বাল বলেন যে হাইকোর্টের এই যে পুরো 2010-এর পরে এই যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে, এই যে যাদেরকে আর কি ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটাকেই পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া এটা কিন্তু ঠিক একটা ভালো ব্যাপার না। এবং তিনি যদি বলেন যে হাইকোর্টের যদি এইটাই থাকে, যে এইটাই যদি ক্রাইটেরিয়া থাকে যে এইখানে মুসলিম ভাই বোনদেরকে প্রাধান্য দেয়া হয়েছে বা তাদেরকেই শুধুমাত্র রিজার্ভেশন দেয়া হয়েছে, ব্যাকওয়ার্ডনেসকে রাখা হয়নি, তো তার জন্য একটা স্পেশাল কমিটি গঠন করতে পারতো, কমিশন গঠন করতে পারতো, যেখানে খতিয়ে দেখা হতো যে কি করে ধর্মের ভিত্তিতে এরকম করে রিজার্ভেশন করা যেতে পারে। তার জন্য যে আমি 77টা কমিউনিটির আমি পুরো ক্লাসিফিকেশনই ক্যান্সেল করে দিলাম, এটা কিন্তু কোনো যৌক্তিকতা নেই, এটা কপিল সিব্বালের কিন্তু কথা। এবার দেখো কপিল সিব্বালের যে এন্টায়ার আর্গুমেন্টটা কিসের উপরে বেস করে রয়েছে, তিনি প্রথম কথা এটা বলছেন সেটা হচ্ছে যে রঙ্গনাথন কমিটি রয়েছে বা অন্যান্য কমিটি রয়েছে তারা কিন্তু বলেছে যে ধর্মের ভিত্তিতে 10% অফ রিজার্ভেশন কিন্তু থাকতে পারা যায় এবং এই যে আমাদের মন্ডল কমিশনের রেকমেন্ডেশন ছিল 27% সিট ওবিসিদের জন্য যে রিজার্ভ করে রাখা হবে তার মধ্যে 8.4% অফ সিট কিন্তু রিলিজিয়াস মাইনরিটির জন্য রিজার্ভ কিন্তু করা যেতেই পারে, সেখানে কিন্তু কোনো ভুল ব্যাপার নেই। এবং তিনি বলেন এই যে বাকি যে কমিউনিটিদের যে রিজার্ভেশনটা দেয়া হয়েছে মানে বাকি 77টা কমিউনিটিকে যে রিজার্ভেশন দেয়া হয়েছে তারও কিন্তু একটা মূল রয়েছে, তারও কিন্তু একটা কারণ রয়েছে। তার কারণটা কি? তার কারণটা কপিল সিব্বাল বলে যে রাজ্য সরকার পুরোপুরি কিন্তু তদারকি করে রাজ্য সরকার যে এরিয়াগুলো আর কি পিছিয়ে পড়া যে এরিয়াগুলো রয়েছে সেইগুলোতে ভিজিট করা হয়েছে, ডেটা কালেক্ট করা হয়েছে, কোয়ান্টিফায়েবল ডেটা মানে যে ডেটাকে আমি প্রুফ করতে পারবো সেই ডেটা কালেক্ট করা হয়েছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার দ্বারাই কিন্তু এই ক্লাসিফিকেশন এবং সাব ক্লাসিফিকেশন গুলো করা হয়েছে আন্ডার দ্য ওবিসি লিস্ট। তার মানে কপিল সিব্বালের আর্গুমেন্ট কিন্তু খুবই সিম্পল, সেটি হচ্ছে হাইকোর্ট যে অর্ডারটা এনেছে সেটা অপ্রাসঙ্গিক, তাতে ইন্টিরিয়াম অর্ডার সুপ্রিম কোর্টের দেওয়া উচিত। এবার দেখো যে অন্যান্য মানে
অপোজিশন যিনি আর কি রয়েছেন, তো তিনি কি আর্গুমেন্ট দেন? তিনি এই আর্গুমেন্টটা দেন যে প্রথম তিনি আর্গুমেন্টটা দেন যে প্রপার সার্ভেই করা হয়নি। প্রপার কিন্তু সার্ভে করা হয়নি, তার কারণ সার্ভে করতে গেলে যে ক্রাইটেরিয়া গুলোকে আমাকে বজায় রাখতে হয়, ইনকাম হোক না কেন, ল্যান্ড হোল্ডিং হোক না কেন, পপুলেশন ডেন্সিটি হোক না কেন, এই যে ক্রাইটেরিয়া গুলোকে বজায় রাখতে হয় সেই ক্রাইটেরিয়া গুলোকেই কিন্তু সরকার বজায় রাখেনি। সেটা অনেকটাই কিন্তু ধর্মের পরিপ্রেক্ষিতে করা হয়েছে। এবং তার সাথে সাথে কিন্তু এটাও বলে যে কনসালটেশন প্রসেস, এই যে স্টেট মাইনরিটি বোর্ড রয়েছে, এই স্টেট মাইনরিটি বোর্ডের সাথে সরকার কিন্তু কোন রকম কনসালটেশন না করেই এই ক্লাসিফিকেশন বা লিস্ট জারি করেছে। এই জন্য হাইকোর্টের যে জাজমেন্ট সেটাকেই বহাল রাখা উচিত। এবার দেখো এইখানে খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের আজকের মেন বিষয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের কি রায় থাকে। তাহলে মাথায় রাখবে যে সুপ্রিম কোর্টের কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা রায় থাকে। কি রায় থাকে আমি একটুখানি তোমাদের বলে দিই। সেটা হচ্ছে এই যে জাস্টিস গাওয়াই, এই এনারই কিন্তু নেতৃত্বে, 2 বেঞ্চ অফ জাজ হয়তো আছে, তো এনারই নেতৃত্বে কিন্তু এটি মানে এই যে জাজমেন্টটা সেটা কিন্তু করা হচ্ছে। তো দেখো দুটো অপোজিট ভিউ পয়েন্ট কিন্তু সুপ্রিম কোর্ট এখানে দিচ্ছে। প্রথম, সে কিন্তু পুরোপুরি বলছে যে শুধুমাত্র কিন্তু রিলিজিয়ানের ভিত্তিতে, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কিন্তু রিজার্ভেশন হতে পারে না। তার কারণ রিজার্ভেশন যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের 3 ধরনের রিজার্ভেশন রয়েছে। একটা হচ্ছে কাস্ট, একটা হচ্ছে ট্রাইব, একটা হচ্ছে ব্যাকওয়ার্ডনেস, পিছিয়ে পড়া শ্রেণী। সেখানে শুধুমাত্র কিন্তু রিলিজিয়ান সোল ক্রাইটেরিয়া হতে পারে না কোনো রিজার্ভেশনের মাধ্যম। কিন্তু আবার দেখো সুপ্রিম কোর্ট কিন্তু এটাও বলছে যে ইন্দিরা সোয়ানি জাজমেন্টে কিন্তু এটা পুরোপুরি বলে দেওয়া হয়েছে যে এটা এক্সিকিউটিভের কাজ, মানে শাসন ব্যবস্থার কাজ কোনো একটা রাজ্যে ওবিসিদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে ক্লাসিফাই করা এবং তাদেরকে এই যে রিজার্ভেশনের আন্ডারে আনা। তো এটা কিন্তু পুরোপুরি শাসন ব্যবস্থার দায়িত্বে রয়েছে। তো কি করে শাসন ব্যবস্থার দায়িত্বে থাকা একটা আইনকে, ঠিক আইন আমি বলবো না, একটা রেকমেন্ডেশনকে বা এই ওবিসি লিস্টকে কি করে হাইকোর্ট পুরোপুরি ক্যান্সেল করে দিল উইথাউট নোটিফাইং স্টেট গভর্নমেন্ট, বা স্টেট গভর্নমেন্টে তাদের যে বক্তব্য বা স্টেট গভর্নমেন্টকে তাদের যে ডেটা, তারা কিসের মাধ্যমে এটি করেছে, রিলিজিয়নকে আদেও সোল ক্রাইটেরিয়া রাখা হয়েছে কিনা, এইগুলোকে তদারকি না করেই কি করে একটা এক্সিকিউটিভ, একটা শাসন ব্যবস্থার করা লিস্টকে এরকম করে স্ট্রাক ডাউন করে দেওয়া যেতে পারে। এই প্রশ্নটাও কিন্তু সুপ্রিম কোর্ট এনেছে এবং খুবই যথাযোগ্য কিন্তু প্রশ্ন। তার কারণ তোমরা জানো যে মন্ডল কেস বা ইন্দিরা সোয়ানি যে জাজমেন্ট, যেখানে মন্ডল কমিশনের যে রেকমেন্ডেশনকে ভ্যালিডিটি করা হয়, তারা কিন্তু এটাও বলে যে এটা কিন্তু শাসন ব্যবস্থার আন্ডারে পড়ছে, যে তারা কি করে তাদের রিজার্ভেশন বা ওবিসিদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে সার্টিফিকেট ইস্যু করবে। তাহলে সুপ্রিম কোর্ট কি বলে? সুপ্রিম কোর্ট বলে যে ওয়েস্ট বেঙ্গল সরকার যে 77টা কমিউনিটিকে ওবিসি ক্যাটেগরির আন্ডারে ফেলেছে, তার নেচারটা কি, মানে সার্ভের নেচারটা কি, মানে কিসের ভিত্তিতে তাদেরকে এই ওবিসি ক্যাটেগরিতে ফেলা হচ্ছে, সেটা ইনকাম, ল্যান্ড হোল্ডিং, ডেন্সিটি, তো কিসের ভিত্তিতে এটাকে ফেলা হচ্ছে সেটা যেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে পেশ করে। তার সাথে সাথে কনসালটেশন প্রসেসটা করা হয়েছে, আমি বারবার তোমাদেরকে বলছিলাম না, এই যে উইথ দা স্টেট ব্যাকওয়ার্ড প্যানেল বা স্টেট ব্যাকওয়ার্ড যে কমিশন রয়েছে তাদের ক্ষেত্রে এই কনসালটেশনটা করা হয়েছিল কিনা সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানিতে খতিয়ে দেখবে। তাহলে এই দুটো ডেটা কিন্তু কপিল সিব্বালকে সুপ্রিম কোর্ট কিন্তু রাখতে বলে, সেটা হচ্ছে নেচার অফ সার্ভে এবং ওয়েদার কনসালটেশন প্রসেসটা করা হয়েছিল কিনা। এবং বাকি যে তোমাদেরকে দেখালাম যে 36টা ওবিসি যেটাকে বলা হচ্ছে যে শুধুমাত্র রিলিজিয়নের বেসিসে রয়েছে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলে যে না, এরকম শুধুমাত্র রিলিজিয়নের বেসিসে কিন্তু তুমি রিজার্ভেশন রাখতে পারো না। তো সুপ্রিম কোর্ট নেক্সট যে ডেটটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখালাম, সেটি হচ্ছে 7ই জানুয়ারি 2025। এবারে এখানে সত্যি কথা বলতে যে কেউ প্রেডিক্ট করতে পারছে না যে জাজমেন্টটা কি হবে। একদিকে সুপ্রিম কোর্ট বলছে যে ইন্দিরা সোয়ানি জাজমেন্ট এটা পুরোপুরি এক্সিকিউটিভের হাতে রয়েছে যে তারা কি করে ক্লাসিফাই করবে, আবার একদিকে বলছে রিলিজিয়ন কিন্তু সোল ক্রাইটেরিয়া হতে পারে না কোনো জাজমেন্টের ক্ষেত্রে। তো জানি না, তো আশা করা যায় যে তার কারণ সুপ্রিম কোর্ট কিন্তু এটাও বলেছে যে যেহেতু এটা অনেক ছাত্রছাত্রীদের একটা ভবিষ্যতের ব্যাপার আছে, অনেক স্টেট এক্সামস, কপিল সিব্বাল এটাও আর্গিউ করে যে প্রায় 12 লাখের কাছাকাছি যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের একটা ফিউচার নিয়ে এটা হয়েছে। তো যাতে কেসটা খুব তাড়াতাড়ি সলভ করা যায় এবং আমরা মনে করতে পারি একটা ইতিবাচক রায় 7 তারিখে আসবে, তার কারণ সুপ্রিম কোর্টও এই স্টেট গভর্নমেন্টকে ডেটা রাখতে বলে দিয়েছে এবং ডেটার ভিত্তিতে হয়তো একটা ইতিবাচক রায় আমাদের আসতে পারে। তো এইটাই তোমাদেরকে বলার ছিল কেসের ব্যাপারে। কেসের কি ডিটেলস রয়েছে, বিভিন্ন যে ডেটাগুলো ওয়েবসাইট থেকে কালেক্ট করা আছে, তোমরা সুপ্রিম কোর্টের যে ডায়েরি
যে ডায়েরি নাম্বার আছে সেই ডায়েরি নাম্বার গিয়ে তোমরা পুরো কেসের ডিটেলসও চেক করতে পারো। তো এই ওভারঅল সিনারিওতে আমার যে কথাটা বলার সেটা হচ্ছে যে 7 তারিখে হয়তো একটা ইতিবাচক রায় হয়তো আসতেই পারে এই 77টা কমিউনিটির ক্ষেত্রে, যে তাদেরকে কি করে দেয়া হয়েছিল সেটা হয়তো রাজ্য সরকার বলে দেবে, কিন্তু বাকি যে 36টা কমিউনিটি রয়েছে সেখানে হয়তো সুপ্রিম কোর্ট কিছু রদবদল রাজ্য সরকারকে করতে বলতে পারে, হয়তো বলতে পারে যে নতুন করে আপনি লিস্ট করুন বা নতুন করে আপনি যে রিজার্ভেশন রয়েছে সেটাকে করুন। তার কারণ এটা মাথায় রাখবে, তার কারণ হাইকোর্টও কিন্তু এই যে স্ট্রাক ডাউন করেছে, কিন্তু যারা এই লিস্টের আন্ডারে অলরেডি চাকরি পেয়েছে মানবতার খাতিরে তাদের কিন্তু চাকরি যাবে না। তো এখন দেখা যাক সুপ্রিম কোর্ট কি রায় দেয়, আশা করি খুব ভালোই রায় দেবে এবং সব ছাত্রছাত্রী আমাদের জন্যও একটা সুখবর আমরা পাবো। ঠিক আছে, তাহলে আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের পরবর্তীকালে এরকমই অন্য একটা সেশনে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে থ্যাংক ইউ।